আজকে আমরা কথা বলবো ১৯ শতকের বাংলা নিয়ে। হুম মানে ভাবুন তো একবার, এক ১৯ বছরের তরুণী নাম ইন্দিরা। হুম প্রায় ৮ বছর পর তার স্বামীর ঘরে যাচ্ছে। আর চারদিকে কি বলবো, এক ভীষণ জাঁকজমক, রূপোর কাজ করা পালকি, ভোজপুরি দরওয়ান। দামি শাড়ি পরা দাসী। হ্যাঁ, মনে হচ্ছে যেন এক স্বপ্নের যাত্রা। হুম কিন্তু এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা। ঠিক। আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের প্রথম ৫টি পরিচ্ছেদ নিয়ে কথা বলবো। হুম আমাদের হাতে থাকা সোর্সগুলো যা বলছে, এটা শুধু একটা ভাগ্য বিপর্যয়ের গল্প নয়, এটা হলো উম, খোলস ছেড়ে বেরিয়ে আসা এক নতুন মানুষের জন্মকথা। চলুন এই রোলার কোস্টার যাত্রার গভীরে যাওয়া যাক। একদম ঠিক কথা। এই যাত্রার শুরুটা যতটা রাজকীয়, এর পরের অংশটা ততটাই নির্মম। আমরা দেখব যখন একজন মানুষের কাছ থেকে তার পরিচয়, তার সম্পদ, তার নিরাপত্তা এক কথায় সবকিছু কেড়ে নেওয়া হয়, তখন সে কিভাবে টিকে থাকে। হ্যাঁ, প্রশ্নটা তো ওখানে। প্রশ্নটা হলো, এই চরম সংকটের মুহূর্তে তার ভেতরের কোন শক্তিটা তাকে পথ দেখায়। ইন্দিরার এই যাত্রাটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা তার নিজের ভেতরের সত্তাকে খুঁজে পাওয়ার এক ভয়ঙ্কর কিন্তু জরুরি সফর। গল্পের শুরুতেই ঐশ্বর্যের যে বর্ণনাটা আমরা পাই, ওটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। প্রায় ৮ বছর আগে ইন্দিরার ধনী বাবা তার জামাই উপেন্দ্রকে বলেছিলেন, আগে রোজগার করতে শেখো, তারপর বউকে নিয়ে যেও। হুম, একটা শর্ত দিয়ে দিয়েছিলেন। আর এখন উপেন্দ্র যেন সেই অপমানেরই জবাব দিচ্ছেন। এই যে কিংখাপ মোড়া পালকি, রূপোর বিট, সঙ্গে দারোয়ান, এটা কি শুধুই স্ত্রীকে সম্মান জানানো, নাকি শ্বশুরের প্রতি এক ধরনের নীরব প্রতিশোধ? এটা এক কথায় একটা পাওয়ার প্লে। ১৯ শতকের সমাজে এই জামাই শ্বশুরের সংঘাত খুব পরিচিত একটা ছবি ছিল আর কি। উপেন্দ্রর পাঠানো এই পালকিটা আসলে তার অর্জিত ক্ষমতার এক চলন্ত বিজ্ঞাপন। আচ্ছা। আর ইন্দিরা, সে এই দুই পুরুষের ইগোর লড়াইয়ের মাঝখানে এক মূল্যবান ট্রফির মতো। তার যাত্রাটা শুধু স্বামীর কাছে যাওয়া নয়, এটা স্বামীর জয়যাত্রার এক জীবন্ত প্রমাণ। আর এই পুরো নাটকের মাঝে ইন্দিরার নিজের মনের অবস্থাটাও বেশ মজার, তাই না? একদিকে সে স্বামীর সঙ্গে দেখা করার জন্য অধীর, অন্যদিকে ছোট বোন কামিনীর সাথে খুনসুটি করছে। হ্যাঁ, ওই অংশটা খুব সুন্দর। কামিনী যখন জিজ্ঞেস করে শ্বশুরবাড়ি কেমন, সে উত্তরে বলে সে নন্দনবন। সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপ্সরা হয়, পুরুষ ভেড়া হয়। আমার প্রশ্ন হলো, এই রসিকতাটা কি শুধুই মজা, নাকি মানে তৎকালীন মেয়েদের মনের ভেতরের কোনো চাপা ভাবনার প্রতিফলন? এটা একটা অসাধারণ প্রশ্ন। আমার তো মনে হয় দুটোই। একদিকে এটা তার কৈশোর আর তারুণ্যের উচ্ছ্বাস, তার স্বপ্নের জগতের ছবি, কিন্তু এর গভীরে তাকালে দেখবেন এটা এক ধরনের কি বলে কোপিং মেকানিজম। পরিস্থিতি সামলানোর উপায়। হ্যাঁ, যে পিতৃতান্ত্রিক সমাজে তার কোনো নিয়ন্ত্রণ নেই, সেখানে কল্পনার জগতে অন্তত সে পুরুষকে ভেড়া বানিয়ে কিছুটা ক্ষমতার স্বাদ পাচ্ছে। এটা তার অগুচেতনের এক সূক্ষ্ম বিদ্রোহও হতে পারে। বাহ, দারুণ বলেছেন। আচ্ছা, এই স্বপ্নের ঘোর তো বেশিক্ষণ স্থায়ী হয়নি, মাত্র ১০ ক্রোশের পথ। কিন্তু তার মধ্যেই সব ওলটপালট। যাত্রাপথে ইন্দিরা যখন ভাবছে যে ঘামে তার সাজগোজ নষ্ট হয়ে যাবে, ঠিক তখনই তারা এসে থামল ডাকাতে কালাদিঘি নামের এক ভয়ঙ্কর জায়গায়। নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে। জায়গাটার বর্ণনাও কিন্তু তেমনই। একদিকে বিশাল দিঘি, বটগাছের ছায়ায় স্নিগ্ধ পরিবেশ, কিন্তু এর দুর্নাম ডাকাতদের জন্য। দারোয়ানরা এখানে থামতেও বারণ করেছিল। কিন্তু পালকির বাহকেরা তো ক্লান্ত ছিল। হ্যাঁ, এখানেই গল্পের প্রথম মোচড়। পালকি থামানোর পর ইন্দিরা প্রথমে বিরক্ত হলেও পরক্ষণে তার মনে বাহকদের জন্য সহানুভূতি জাগে। সে ভাবছে, আমি যাইতেছি ভরা যৌবনে স্বামী সন্দর্শনে, তারা যাইতেছে খালি পেটে এক মুঠা ভাতের সন্ধানে। এই ভাবনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এর পরই আক্রমণটা হয়। যখন তার রক্ষীরা অসতর্ক হয়ে দিঘিতে স্নান করতে নামে, ঠিক তখনই বটগাছ থেকে লাফিয়ে পড়ে ডাকাতেরা। চোখের পলকে। চোখের পলকে পালক সিংহ ইন্দিরাকে তুলে নিয়ে তারা দৌড়াতে শুরু করে। এক মুহূর্তে একটা সুরক্ষিত জগৎ কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল। একদম। এই মুহূর্তটা হলো সেই বিন্দু যেখান থেকে ইন্দিরার চেনা পৃথিবীটা চিরদিনের জন্য হারিয়ে যায়। তার রক্ষা কবচ, তার সামাজিক নিরাপত্তা, তার আভিজাত্য, সবকিছু এক নিমিষে উধাও। সে আর কেউ নয়।
সে আর হরমোহন দত্তের মেয়ে বা উপেন্দ্র স্ত্রী নয়, সে এখন ডাকাতদের হাতে এক অসহায় বন্দী। এরপর ডাকাতরা তাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। তার গা থেকে সব গয়না, পরনের দামি শাড়ি খুলে নিয়ে একটা ছেঁড়া কাপড় পরতে দেয়। তারপর পালকিটাকেও ভেঙে পুড়িয়ে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে। এই পরিচ্ছেদের শিরোনাম দেয়া হয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার সুখ। লেখকের কি অসাধারণ শ্লেষ! কিন্তু আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে ডাকাত সর্দারের একটা কথা। কোনটা? যখন একজন ডাকাত ইন্দিরাকে নিজের কাছে রাখতে চায়, তখন সর্দার তাকে ধমক দিয়ে বলে, ও সকল পাপ কি আমাদের সয়? এটা কেমন নৈতিকতা? ওরা তো ডাকাতিই করছে, যা নিজেই একটা পাপ। এটাই ১৯ শতকের সমাজের এক জটিল দিক তুলে ধরে। ডাকাতদেরও নিজস্ব এক মরাল কোড বা নৈতিকতার নিয়ম ছিল আর কি। তাদের কাছে অন্যের সম্পদ লুট করাটা পেশা, কিন্তু একজন কুলবধূর সম্মানহানি করাটা মহাপাপ। আচ্ছা আচ্ছা। এটা হয়তো তাদের সামাজিক বা ধর্মীয় বিশ্বাসের অংশ। তারা ইন্দিরাকে জঙ্গলে ফেলে দিয়ে যায়, কারণ তাদের ধারণা ইন্দিরার মতো সুন্দরী মেয়ে সঙ্গে থাকলে তারা সহজেই ধরা পড়ে যাবে। এখানেও কিন্তু এক ধরনের প্র্যাগম্যাটিজম বা বাস্তব বুদ্ধি কাজ করছে। এই চরম পরিস্থিতিতে ইন্দিরার মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। সে ভাবছে, কোথায় প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম, অকস্মাৎ তাহাতে এ কি বজ্রাঘাত! বাঁচার সব ইচ্ছাটাই চলে যায় তার। হ্যাঁ, সে চাইছে বাঘ বা ভালুক এসে তাকে খেয়ে ফেলুক, সাপের কামড়ে তার মৃত্যু হোক। সে তো শুধু মরতে চাইছে না, সে চাইছে এক ভয়ঙ্কর মৃত্যু। এটা কি শুধুই হতাশা, নাকি নিজের প্রতি এক তীব্র ঘৃণা থেকে আসছে? এটা শুধু হতাশা নয়, এটা হলো আইডেন্টিটি ক্রাইসিস বা পরিচয়ের সংকট। ভাবুন তো, ইন্দিরার পরিচয় কি ছিল? তার সৌন্দর্য, তার অলংকার, তার সামাজিক মর্যাদা। ডাকাতরা তো শুধু তার সম্পদ কেড়ে নেয়নি, তারা তার পরিচয়ের সব বাহ্যিক চিহ্ন মুছে দিয়েছে। তাই সে যখন মৃত্যু কামনা করছে, সে আসলে তার পুরনো সত্তার মৃত্যু চাইছে, যে সত্তাটা এখন অর্থহীন হয়ে গেছে। তার ভেতরের আমিটা তখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আবার একটা পরিবর্তন আসে। সোর্সে বলা হয়েছে, দিবার আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল। ১৯ বছরের একটা মেয়ের পক্ষে এত সহজে হাল ছেড়ে দেওয়া সম্ভবও নয় হয়তো। একদম। এটা হলো সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার প্রবৃত্তি। ঠিক। রাতের অন্ধকার তার হতাশা আর ভয়কে বাড়িয়ে তুলেছিল, কিন্তু দিনের আলো তাকে নতুন করে আশা জগিয়েছে। আর এখান থেকেই আমরা এক নতুন ইন্দিরাকে দেখতে শুরু করি। সে আর নিষ্ক্রিয় শিকার নয়। সে এবার নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সে গাছের পাতা দিয়ে লজ্জা ঢাকার জন্য পোশাক তৈরি করে, খাবারের জন্য ফল খোঁজে এবং একটা পথের রেখা ধরে হাঁটতে শুরু করে। আর সেই পথটাও কিন্তু মসৃণ ছিল না। এক লোক তাকে একা পেয়ে আক্রমণ করার চেষ্টা করলে সে হাতের কাছে পাওয়া একটা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে নিজেকে বাঁচায়। এই প্রথম আমরা তার ভেতরের আগুনটা দেখতে পাই। এই ঘটনাটা তার রূপান্তরের একটা মাইলফলক। সে বুঝতে পারে যে এই নতুন পৃথিবীতে তাকে রক্ষা করার জন্য কোনো দারোয়ান থাকবে না, তাকে নিজের রক্ষক নিজেকেই হতে হবে। সে এখানে একজন সার্ভাইভার, একজন যোদ্ধা। সে আর কেবল ভাগ্যের হাতে পুতুল নয়। একদম। এরপর সে একজন বৃদ্ধা এবং পরে এক দয়ালু ব্রাহ্মণ পরিবারের দেখা পায়। তারা তাকে আশ্রয় দেয়, খাবার দেয়, পরার জন্য শাড়ি দেয়। ডাকাতদের পাশবিকতার ঠিক বিপরীতে এই সাধারণ মানুষদের নিঃস্বার্থ দয়া যেন পৃথিবীতে তার বিশ্বাস ফিরিয়ে আনে। একটা আশার আলো। কিন্তু এখানেও ব্রাহ্মণের একটা মন্তব্য আমাকে খুব ভাবিয়েছে। তিনি ইন্দিরাকে সাহায্য করছেন ঠিকই, কিন্তু বলছেন ছোট ঘরে এমন রূপ হয় না। এই দয়ার মধ্যেও কি এক ধরনের শ্রেণীবিভেদ লুকিয়ে নেই? অবশ্যই আছে। আর এটাই বঙ্কিমচন্দ্রের লেখার অন্যতম বৈশিষ্ট্য। তিনি সমাজকে আইডিয়ালাইজড বা কাল্পনিক রূপে দেখান না। ব্রাহ্মণটি দয়ালু, কিন্তু তিনিও তার সমাজের শ্রেণীচেতনার ঊর্ধ্বে নন। আচ্ছা। তার চোখে সৌন্দর্য আর আভিজাত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি সাহায্য করছেন, কিন্তু একই সাথে তিনি ইন্দিরার সামাজিক অবস্থান মেপে নিচ্ছেন। এই ছোট ছোট ডিটেলগুলোই ১৯ শতকের সমাজকে আমাদের সামনে জীবন্ত করে তোলে। সেই ব্রাহ্মণের সাহায্যেই ইন্দিরা কলকাতার পথে রওনা হয়। কৃষ্ণদাস বসু নামে এক ভদ্রলোকের পরিবারের সাথে তাকে নৌকায় তুলে দেওয়া হয়। নৌকায় বসে গঙ্গার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য সে তার সব দুঃখ ভুলেও যায়। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে। হ্যাঁ, একদিন সন্ধ্যায় সে ঘাটে দুটি ছোট মেয়েকে দেখে,
অমলা আর নির্মলা। তারা পায়ে মল পরে একটা মিষ্টি গান গাইতে গাইতে জলান্তে যাচ্ছে। গানটা হলো আমরা মুচকে হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল। খুব নিষ্পাপ আর সুন্দর একটা দৃশ্য। কিন্তু ইন্দিরার সহযাত্রী বসু মহাশয়ের স্ত্রী দৃশ্যটা দেখে বিরক্ত হয়ে বলেন, ছুরিদের মরণ আর কি, মল বাজানোর আবার দান। এই একটা সাধারণ বিরক্তিকর মন্তব্যই ইন্দিরার মনে এক গভীর দার্শনিক চিন্তার জন্ম দেয়। ঠিক তাই। ইন্দিরা ভাবতে শুরু করে কেন একই কাজ স্থান, কাল আর পাত্রের ভেদে ভিন্ন অর্থ বহন করে। 7 বছরের মেয়ের পায়ে মল বাজানোটা মিষ্টি শোনায়, কিন্তু 16 বছরের মেয়ের ক্ষেত্রে সেটা হয়তো দৃষ্টিকটু। সে বুঝতে পারে কোনো কাজ নিজে থেকে ভালো বা মন্দ নয়, পরিস্থিতি তাকে ভালো বা মন্দ বানায়। এই উপলব্ধিটাই হলো অবস্থাভেদ তত্ত্ব। আর এই উপলব্ধিটাই তার ভবিষ্যতে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। সে বুঝতে পারে সমাজের নিয়মগুলো আপেক্ষিক। যেমন ধরুন, দরিদ্রকে দান করলে পুণ্য হয়, কিন্তু ধনীকে দিলে সেটা তোষামোদ। তাই তো। রামচন্দ্র সীতাকে বনে পাঠিয়েছিলেন বলে তিনি পূজনীয়, কিন্তু সাধারণ কোনো স্বামী এমন কাজ করলে সে মহাপাপী বলে গণ্য হতো। এই জ্ঞানটা তাকে শেখায় যে টিকে থাকতে হলে সমাজের তৈরি করা ভালো মন্দের সংজ্ঞার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। তাকে পরিস্থিতির দাবি অনুযায়ী নিজের নিয়ম নিজেকেই তৈরি করতে হবে। আর গল্পে তো একটা দারুণ ফোরশ্যাডোয়িং বা পূর্বাভাসও দেওয়া আছে। ইন্দিরা নিজেই ভাবছে যে এই নীতির ওপর ভর করে সে ভবিষ্যতে একটি নির্লজ্জ কাজ করবে। ঠিক। তার মানে সে আর সমাজের বেঁধে দেওয়া ভালো মেয়ের সংজ্ঞায় নিজেকে আবদ্ধ রাখবে না। সে যা প্রয়োজন তাই করবে। একদম। এটা তার মনস্তাত্ত্বিক রূপান্তরের চূড়ান্ত পর্যায়। সে আবার শুধু একজন সার্ভাইভার নয়, সে একজন স্ট্র্যাটেজিস্ট। তার কাছ থেকে অলংকার, পোশাক কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তার বিনিময়ে সে এমন এক জ্ঞান অর্জন করেছে যা অমূল্য। সে শিখেছে কিভাবে পরিস্থিতিকে বিশ্লেষণ করতে হয় এবং নিজের সুবিধার্থে ব্যবহার করতে হয়। তাহলে এই 5টি পরিচ্ছেদ শেষে আমরা ইন্দিরাকে কোথায় দেখতে পাই? এক জাঁকজমকপূর্ণ পালকি থেকে তার যাত্রা শুরু হয়েছিল, আর এখন সে সহায় সম্বলহীন এক নৌকার যাত্রী। তার সামনে বিশাল অচেনা শহর কলকাতা, যা সোর্সের ভাষায় অট্টালিকার সমুদ্র। আর তার মনে একটাই প্রশ্ন, নদীর চরের কোটি কোটি বালুকণার মধ্যে থেকে একটা নির্দিষ্ট কণাকে খুঁজে বের করা যেমন কঠিন, তেমনি এই বিশাল শহরে সে তার আত্মীয়কে খুঁজে পাবে কিভাবে। এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি, একটা গভীর প্রশ্ন রেখে। ডাকাতরা ইন্দিরার সব কিছু কেড়ে নিয়েছিল, তার সম্পদ, তার নিরাপত্তা, তার অতীত। কিন্তু এই চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে সে পেয়েছে এক নতুন দৃষ্টি, এক নতুন দর্শন, যা অলংকারের চেয়েও দামি। হয়তো তাই ডাকাতরা তার বাইরের আবরণটা কেড়ে নিয়েছে, কিন্তু অজান্তেই কি তারা তার ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে দিয়ে গেল? আর প্রশ্নটা শুধু এটাই নয় যে এই নতুন জ্ঞান নিয়ে ইন্দিরা ভবিষ্যতে কি করবে। আরও বড় প্রশ্ন হল, এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকার জন্য তার ভবিষ্যৎ নির্লজ্জ কাজগুলো কি তাকে সেই ডাকাতদের মতোই নির্মম করে তুলবে? নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সে কি তার মনুষ্যত্বকে বিসর্জন দেবে? এর উত্তর হয়তো আমরা পরের পরিচ্ছেদগুলোতে পাব।